আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েদার স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি। তো ওয়েদার এর স্টেবিলিটি ইনস্টেবিলিটি বলতে আমরা কি বুঝি এইটা দিয়ে ফার্স্টে আমরা স্টার্ট করি। আগে আমরা ইনস্টেবিলিটিটা দেখি কি জিনিস। অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি হচ্ছে একটা কন্ডিশন, মানে একটা অবস্থা where the Earth's atmosphere is generally considered to be unstable, and as a result the weather is subjected to a high degree of variability through distance and time. Atmospheric instability মানে হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডলের এমন একটি অবস্থা যে সময় সেই বায়ুমণ্ডলটা অসুস্থিত অবস্থায় থাকবে এবং যে আবহাওয়াটা সময় এবং দূরত্বের সাপেক্ষে ভীষণভাবে পরিবর্তনশীল। অপরপক্ষে অ্যাটমসফেরিক স্টেবিলিটি মানে যেটা স্থিরতা ইজ আ মেজার অফ দ্য অ্যাটমসফিয়ার্স টেন্ডেন্সি টু ডিসকারেজ অর ডেটার ভার্টিক্যাল মোশন, যাতে ঊর্ধ্বগামী প্রবাহ না হয়, মানে উলম্ব প্রবাহটা যাতে না হয় সেটা বন্ধ থাকবে, স্টেবিলিটি কন্ডিশন। And vertical motion is directly correlated to different types of weather systems and their severity. ভার্টিক্যাল মোশনটাকে ডিসকারেজ করা হয়, যত বেশি ভার্টিক্যাল মোশন হবে তাহলে কনভেকশন কারেন্ট তৈরি হবে, তার থেকে রেনফল আসবে, এই প্রবলেমগুলো থেকেই যায়। In unstable conditions, a lifted thing such as a parcel of air will be warmer than the surrounding air at altitude. যদি অসুস্থিত অবস্থা হয়, যে কোনো একটা বস্তু যদি উত্থিত হয়, মানে সেটা যদি একটা পার্সেল অফ এয়ারও হয়, মানে একটা বায়ুপুঞ্জও হয়, উইল বি ওয়ার্মার দ্যান দ্য সারাউন্ডিং এয়ার অ্যাট অল্টিটিউড, মানে ওটা হালকা বলেই তো ওপর দিকে উঠে গেছে। তা হালকা কে হয়? উষ্ণবায়ু হালকা। বিকজ ইট ইজ ওয়ার্মার ইট ইজ লেস ডেন্স, যেহেতু এটা বেশি উত্তপ্ত তাহলে এটার ঘনত্ব কম হবে, যেহেতু ঘনত্ব কম হবে সে আরও ওপর দিকে উঠতে শুরু করে। তাহলে অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি ইনভলভস টেম্পারেচার চেঞ্জেস থ্রু দ্য ট্রোপোস্ফিয়ার উইথ হাইট অর ল্যাপস। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন ঘটে, বা ল্যাপস রেট, এক ধরনের ল্যাপস রেট থাকে। নর্মাল ল্যাপস রেট আছে আমাদের, যেটা হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। অন্যান্য ল্যাপস রেটের কথাটাও আমরা এখানে আসবো, পরের পার্টেই আমি বলবো। Effects of atmospheric instability in moist atmospheres include thunderstorm development. আর্দ্র আবহাওয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি সেগুলো ওয়ার্ম ওশেন্স উষ্ণ সমুদ্রের ওপর হয় তাহলে ইট ক্যান লিড টু ট্রপিক্যাল সাইক্লোজেনেসিস, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি করতে। ইন ড্রাই অ্যাটমসফিয়ার্স, যদি শুষ্ক অবস্থাতে ইনস্টেবিলিটি আমরা দেখি তাহলে মিরাজ হবে, ডাস্ট ডেভিল হবে, স্টিম ডেভিল হবে, ফায়ার ওয়ার্ল্ডস হবে। ডাস্ট ডেভিল এগুলো আমাদের মরুভূমি অঞ্চলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। মিরাজ হচ্ছে ওই যেটাকে আমরা বাংলাটা সঠিক আমার মনে পড়ছে না এখন। মিরাজ হচ্ছে যেরকম ওই গরমকালে আমরা দূরে দেখি না জলের মতো অ্যাপিয়ারেন্স লাগে, তো সেই জল তো নয়, ওটা ওই জায়গাটা উত্তপ্ত হয়ে যায় বলেই জলের মতো দেখতে লাগে দূর থেকে। কারণ রেল লাইনেও আমরা যদি দাঁড়াই গরমকালে দূরে দেখবো যে আমরা ধোঁয়া ধোঁয়া জল জল মতো লাগছে দূরে, সেটাকে মিরাজ বলা হয়। স্টেবল অ্যাটমসফিয়ার্স ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ড্রিজেল। যদি সুস্থিত বায়ুমণ্ডল হয় তাহলে সেটা ড্রিজেল হবে, ইলশেগুড়ির মতো বৃষ্টি হবে, কুয়াশা হতে পারে, এয়ার পলিউশন বৃদ্ধি হতে পারে। টার্বিউলেন্স হলে তো হবেই, এয়ার পলিউশন বাড়বে। টার্বিউলেন্স যদি না হয়, টার্বিউলেন্স যত হবে তত এয়ার ছড়িয়ে যাবে। স্টেবিলিটি হলে আমাদের কিন্তু এয়ার পলিউশন, ফগ মানে কুয়াশা, এই টাইপের আবহাওয়া আমরা। অ্যাটমসফেরিক স্টেবিলিটি আর ইনস্টেবিলিটি, এই যে একটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, আর কিছুই না। যদি এরকম সবুজ পার্সেলটাকে দেখা যাচ্ছে নিউট্রাল, নিউট্রাল বলতে যেটা বলা হচ্ছে যে এর যে টেম্পারেচারটা এবং এর আশেপাশের যা তাপমাত্রা, নিউট্রাল মানে হচ্ছে এই এয়ার পার্সেলের যা তাপমাত্রা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের যা তাপমাত্রা দুটোই এক।
তাই জন্য এর কোনো উত্থানও নেই, পতনও নেই, কিচ্ছু নেই, একটা নির্দিষ্ট জায়গায় সে আছে। আর আনস্টেবল কখন হবে, যে লাল দিয়ে দেখানো হয়েছে আনস্টেবল, মানে সেটা রাইজ করবে। আনস্টেবল মানে কিন্তু সে রাইজ করবে। নিউট্রাল মানে সে রাইজও করবে না, ফলো করবে না, নো চেঞ্জ, একই জায়গাতে। তাহলে পার্সেল, এই এয়ার পার্সেলটা অবশ্যই তার পারিপার্শ্বিক এলাকার তুলনায় উষ্ণ, উষ্ণ বলেই সে ওপর দিকে উঠতে শুরু করছে। ঠিক আছে। স্টেবল কখন হবে, ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে স্টেবলটা। দ্য পার্সেল হচ্ছে কুলার দেন দ্য সারাউন্ডিংস, এই এয়ার মাসটা তার পার্শ্ববর্তী এলাকার তুলনায় শীতল, সেই জন্য শীতল হলে সে ভারী হবে, সে নিচের দিকে নামতে শুরু করছে। ঠিক আছে। এইবার যে দুটো বেসিক ফর্মস আছে আমাদের অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি, একটাকে বলছি আমরা কনভেক্টিভ ইনস্টেবিলিটি, একটাকে বলছি আমরা ডাইনামিক ইনস্টেবিলিটি। কনভেক্টিভ ইনস্টেবিলিটি মানে হচ্ছে পরিচলনগত অসুস্থিরতা, আর ডাইনামিক মানে হচ্ছে গতিশীল অসুস্থিরতা। তো কনভেক্টিভ ইনস্টেবিলিটিটা কীভাবে হচ্ছে, থার্মাল মিক্সিং থ্রু কনভেকশন, পরিচলন স্রোতের মাধ্যমে, মানে ইন দ্য ফর্ম অফ ওয়ার্ম এয়ার রাইজিং লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাউডস, মেঘ সৃষ্টি করে। সেই মেঘটা যেটা সৃষ্টি হচ্ছে উপর দিকে উঠছে কনভেকশন কারেন্টের জন্য, আলটিমেটলি সেখানে বৃষ্টিপাত হবে, ঝড় হতে পারে। গতিশীল অসুস্থিরতা বা ডাইনামিক ইনস্টেবিলিটি কীভাবে প্রডিউস হচ্ছে, থ্রু দ্য হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার, বায়ুর অনুভূমিক চলনের জন্য হচ্ছে, অ্যান্ড দ্য ফিজিক্যাল ফোর্সেস ইট ইজ সাবজেক্টেড টু, such as the Coriolis force and the pressure gradient force. Coriolis force এবং pressure gradient forceের জন্য এর মুভমেন্টটা কিন্তু হচ্ছে। Dynamic lifting and mixing produces cloud, precipitation and storms, often on a synoptic scale. Dynamic lifting হলে কি হবে, ক্লাউড তৈরি হবে, প্রেসিপিটেশন হবে, স্টর্মস হবে। সিনপটিক স্কেল মানে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জিনিসটা কিন্তু আমরা পাব। এবার আমরা আসছি এই ইনস্টেবিলিটির কারণগুলো কি। Whether or not the atmosphere has stability depends partially on the moisture content. আর্দ্রতার ওপরে নির্ভরশীল হচ্ছে এখান এলাকাটা স্টেবল হবে, অ্যাটমসফিয়ারটা বায়ুমণ্ডলটা সুস্থিত হবে না অসুস্থিত। In a very dry troposphere, a temperature decrease with height less than 9.8 degree সেলসিয়াস, যদি 9.8 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে, এটা হচ্ছে স্টেবিলিটি থাকবে। টেম্পারেচার যদি 9.8 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারে কমতে থাকে তাহলে ওটা স্টেবিলিটি ইন্ডিকেট করবে, কিন্তু এর থেকে যদি গ্রেটার চেঞ্জ হয় তাহলে ইনস্টেবিলিটি। তো এই যে ল্যাপস রেটটা 9.8 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, মানে যতক্ষণ বায়ুটা শুষ্ক থাকছে, সেই শুষ্ক বায়ুর তাপমাত্রা হ্রাসের হারটাকে আমরা বলি ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এটার রেটটা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। ইন আ কমপ্লিটলি ময়েস্ট ট্রোপোস্ফিয়ার, যদি সম্পূর্ণ আর্দ্র হয়, আর টেম্পারেচার ডিক্রিজ উইথ হাইট লেস দেন 6 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার অ্যাসেন্ট ইন্ডিকেট স্টেবিলিটি। যদি 6 ডিগ্রির হয় তাহলে সেটা স্টেবিলিটি আসবে, যদি সেটা ময়েস্টে, যদি সম্পূর্ণ আর্দ্র যদি হয়। ইন দ্য রেঞ্জ বিটুইন 6 ডিগ্রি অ্যান্ড 9.8 ডিগ্রি, এই 6 থেকে 9.8 ডিগ্রির মধ্যে টেম্পারেচার ডিক্রিজ পার কিলোমিটার অ্যাসেন্ট, এখানে কন্ডিশনালি আনস্টেবল এই কথাটা ব্যবহার করা হচ্ছে। এগুলো ধীরে ধীরে আমি প্রত্যেকটাই আলোচনাতে আসবো। এই একটা পরেরটা হচ্ছে আমাদের একটা গ্রাফে একটা রিপ্রেজেন্টেশন রয়েছে, যে আমাদের এক্স অক্ষতে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস আর ওয়াই অক্ষতে হাইট ইন কিলোমিটার্স। তাহলে আমরা কি দেখেছি যে ডিএএলআর রাফলি 9.8 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, 10ই যদি ধরি তাহলে প্রত্যেক কিলোমিটার উচ্চতায় 10 ডিগ্রি করে কমে যাবে। এইটা 20, এরপরে এখানে উঠছে, তাহলে এই 1 কিলোমিটার উঠলো 10 ডিগ্রি কমে যাবে। ঠিক আছে, 2 কিলোমিটারে গিয়ে সে শূন্যতে পৌঁছবে তার তাপমাত্রা। তো নর্মাল ল্যাপস রেট কোনটা আমাদের 6.5। ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট এনএএলআর। ডিএএলআর যদি কম থাকে, এনএলআর যদি বেশি থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেবল।
আনস্টেবল কখন হবে? ডিএএলআর এনএলআর এর থেকে বেশি, ঠিক আছে? ড্রাই অ্যাডায়াবিক ল্যাপস রেট যদি বেশি হয় তবেই আনস্টেবল হবে, তবে তো সেটা উঠতে পারবে, আরও ওপর দিকে উঠতে শুরু করবে, ঠিক আছে? মানে বেশি উত্তপ্ত, তাহলে বেশি ওপর দিকে সে তাড়াতাড়ি উঠতে পারে। তাহলে কন্ডিশনসগুলো কি দাঁড়ালো? অ্যাবসলিউটলি স্টেবল। অ্যাবসলিউটলি স্টেবল কখন হবে? মানে একদম সুস্থিত, কোনো মুভমেন্ট নেই, যখন এনভায়রনমেন্টাল ল্যাপস রেট ইজ লেস দ্যান ময়েস্ট অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। যদি আমাদের নর্মাল যে ল্যাপস রেটটা, নর্মাল ল্যাপস রেটকে এনভায়রনমেন্টাল ল্যাপস রেটও বলা হয়, তার রেটটা যদি 6 ডিগ্রি সেলসিয়াসের থেকে পার কিলোমিটার থেকে কম হয় ল্যাপস রেটটা, তখন তাহলে পুরো এয়ার পার্সেলটা অ্যাবসলিউটলি স্টেবল হবে, একদমই কোনো মুভমেন্ট হবে। অ্যাবসলিউটলি আনস্টেবল কখন হবে? যখন এনভায়রনমেন্টাল ল্যাপস রেট ডিএএলআর এর থেকে বেশি হবে, ঠিক আছে? যদি এনভায়রনমেন্টাল ল্যাপস রেট ডিএএলআর এর থেকে বেশি হয় তখন সেটা হচ্ছে অ্যাবসলিউটলি আনস্টেবল, ঠিক আছে? গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। কন্ডিশনালি আনস্টেবল যদি রেটটা 6 থেকে 10-এর মধ্যে, ঠিক আছে? তাহলে লেস দ্যান 6 হলে অ্যাবসলিউটলি স্টেবল, মোর দ্যান 10 হলে অ্যাবসলিউটলি আনস্টেবল, আর 6 থেকে 10 হচ্ছে কন্ডিশনালি আনস্টেবল, মানে শর্তাধীন অসুস্থতা। এই শর্তগুলো কি সেগুলো আমরা আসবো, শর্তটা কি আসছে। এইটা আরেকটা আমরা ছবি দিয়েছি, এই জায়গাটাতে একটা কনডেনসেশন লেভেল দেখানো হয়েছে। কনডেনসেশন লেভেল বলতে যে তলে আমাদের ঘনীভবন শুরু, ঠিক আছে? এই যে ডিএএলআর এনএলআর, ডিএলআর এখানে রেটটা কম আছে তাই জন্য এটা হচ্ছে স্টেবল, তারপরে আবার এটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা আনস্টেবল। মানে আর্দ্র যদি হয়, মানে যদি ঘনীভবন হয়ে যায় তাহলে বায়ু আর্দ্র হয়ে গেল, তখন সেই রেটটা হয়ে যাবে এসএএলআর, মানে স্যাচুরেটেড অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। যতক্ষণ পর্যন্ত বায়ু শুষ্ক থাকবে তখন সেটাকে আমরা বলবো ডিএএলআর, ড্রাই অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। কন্ডিশনাল ইনস্টেবিলিটি হচ্ছে কখন হবে? যদি আমার একটা রাস্তাতে যদি একটা পাহাড় থাকে, তাহলে আমাকে ফোর্সফুলি সেই পাহাড়ের গা বেয়ে বায়ুটাকে উঠতে হচ্ছে। যদি পাহাড়টা না থাকতো তাহলে কিন্তু সে ওপর দিকে উঠতো না এবং ইনস্টেবল হতো না। এই পাহাড়টা তাকে বাধ্য করছে উঠতে, মানে এয়ার ইজ কুলার দেন এনভায়রনমেন্টাল রেট বাট ইজ ফোর্স টু রাইজ বাই মাউন্টেন্স। মাউন্টেন্স হতে পারে যদি ওরোগ্রাফিক রেইনফল হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, নাহলে ফ্রন্ট হতে পারে যদি সীমান্ত বৃষ্টিপাত হয়। cools at a faster rate than ELR, the DALR at 9.8 degree Celsius, ঠিক আছে? তারপরে এই যে এখানে ডিউ পয়েন্ট বা কন্ডেনসেশন লেভেল হচ্ছে, at ডিউ পয়েন্ট এয়ার উইল কুল অ্যান্ড ইভেন স্লোয়ার রেট SALR এ পরিণত হয়ে যায় ডিউ টু রিলিজ অফ ইন্টেন্স হিট। আমরা জানি ঘনীভবন মানে ঠান্ডা হচ্ছে কিভাবে? তাপ রিলিজ করে, তাহলে অ্যাটমসফিয়ারে হিটটা রিলিজড হয়ে যাবে। অ্যাটমসফিয়ারে যখনই হিট রিলিজড হয়ে যাবে তখন রেটটা কি হয়ে যাবে? তখন 9.8-এর জায়গায় সেটা কমে 6, 5, 4 এরকম করে কমতে শুরু করে দেবে, ঠিক আছে? তখনই যেই তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে তখন বায়ু আবার আনস্টেবল হয়ে যাবে, ঠিক? তাহলে আবার আমরা স্টেবল অ্যাটমসফিয়ারে ফিরে আসছি, আবার বোঝাচ্ছি স্টেবল অ্যাটমসফিয়ারটাকে। Stable conditions such as during a clear and calm night will cause pollutants to become trapped near ground levels. সুস্থিত অবস্থাতে যখন আমাদের পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া থাকবে, তাহলে যত দূষক পদার্থগুলো সেগুলো গ্রাউন্ড লেভেলেই ট্র্যাপড হয়ে যাবে, তার কারণ কোনো বায়ু ঊর্ধ্বমুখী চলন ঘটছে। ড্রিজেল হতে পারে, ইলশে গুড়ির মতো বৃষ্টি হতে পারে উইদিন আ ময়েস্ট এয়ার মাস। যদি বায়ুটা আর্দ্র হয় তাহলে তাতে ইলশে গুড়ি কিছু বৃষ্টি হতে পারে। এয়ার উইদিন আ স্টেবল লেয়ার ইজ নট টার্বিউলেন্ট, মানে এর ঘূর্ণন হবে না। যদি সুস্থিত স্তরে বায়ু থাকে তার কিন্তু কোনো ঘূর্ণন প্রক্রিয়া কাজ করবে। কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যারাইন লেয়ার, ম্যারাইন লেয়ার মানে হচ্ছে সামুদ্রিক যদি কোনো বায়ুপুঞ্জ থাকে বা সামুদ্রিক স্তরের ওপর যদি কিছু থাকে। A stable atmosphere common on the west side of the continents near cold water currents. যদি সমুদ্রের জল শীতল হয় শীতল স্রোতের জন্য, তাহলে সেখান থেকে আমরা কোনো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছি না, সেটা ময়েশ্চার রিলিজ করতে পারছে না, তাই জন্য সেটা স্টেবল হবে।
শুধুমাত্র লিডস টু ওভারনাইট অ্যান্ড মর্নিং ফগ। তার কারণ হচ্ছে ল্যান্ড থেকে যে এয়ারটা যায় সেটা রিলেটিভলি তখন ওয়ার্ম থাকে, উষ্ণ এবং শীতল বায়ুতে মিলিত হলে হয়তো ভোরবেলার দিকে বা রাত্রের দিকে কুয়াশা দেখতে পাওয়া যায়। আনস্টেবল অ্যাটমসফিয়ারে কি দাঁড়াচ্ছে তাহলে? লিফটিং অফ দ্য এয়ার পার্সেল উইল অকার, তো উঠতেই থাকবে ওপর দিকে যতক্ষণ না পর্যন্ত সে স্টেবিলিটি পাচ্ছে, তো উঠতেই থাকবে যেহেতু নিয়ে আনস্টেবল কনভেকশনাল কারেন্টসগুলো। তাহলে কনভেকটিভ কারেন্টসগুলো ডেভেলপ করবে, থান্ডারস্টর্মস তৈরি করবে। যদি প্রচুর ময়েশ্চার প্রেজেন্ট থাকে তাহলে থান্ডারস্টর্ম তৈরি হবে। আমরা ট্রপিক্যাল সাইক্লোন অলরেডি আলোচনা করেইছি, যদি ওয়ার্ম ওশেন ওয়াটার্স প্রেজেন্ট থাকে এবং সেই জায়গাতে আমাদের ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হবে। হট সারফেস ডিউরিং ওয়ার্ম ডেজে মিরাজ তৈরি হবে, গ্রাউন্ড লেভেলে আমরা মিরাজটাকে দেখতে পাবো। যে এলাকা খুব শুষ্ক সেখানে আমরা ওয়াইল্ড ফায়ার্স হয়, যেখানে সেই ওয়াইল্ডে ফায়ার হতে পারে, সেই ফায়ারগুলো ফায়ার ওয়ার্ল্ডস বা আগুনের ঘূর্ণি তৈরি হতে পারে, সেই আগুনের ঘূর্ণি চারিদিকে স্প্রেড করে যেতে পারে। স্টিম ডেভিল হতে পারে, যেখানে স্টিম বা স্মোক বেরোচ্ছে, পাওয়ার প্ল্যান্ট থেকে স্মোক বেরোতে পারে, ভলক্যানিক ইরাপশন থেকে স্মোক বেরোতে পারে। হট স্প্রিং এলাকা, উষ্ণ প্রস্রবণ থেকে, হট লেকস থেকে স্টিম বেরোতে পারে, সেই স্টিমটার ওপর দিকে উঠতে থাকলে সেখানে স্টিম ডেভিল বা ডাস্ট হলে ডাস্ট ডেভিল এগুলো তৈরি, মানে এক ধরনের ঘূর্ণন প্রক্রিয়া। তাহলে এই স্টেবিলিটি আর আনস্টেবিলিটির সাথেই আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝে নিতে হবে সেটা হচ্ছে ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিক কন্ডিশন। ঠিক আছে, এরা একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্ক। তো এটা মনে রাখার একটা খুব সহজ প্রক্রিয়া আমি বলে দিই, যে কোনো সময় পরীক্ষায় গুলিয়ে যেতে পারে আমাদের ব্যারোট্রপিক কি ব্যারোক্লিনিক। একটা জিনিস ভালো করে মনে রাখবি যে ক্লিনিক আমরা কখন ভিজিট করি? অসুস্থ হলে। তাহলে ব্যারোক্লিনিক মানে যদি অসুস্থতা হয়, তাহলে অসুস্থ বায়ু তো হবে না, তাহলে কি হবে? আনস্টেবল বায়ু। অস্থিতিশীল যদি হয় তাহলেই তাকে ব্যারোক্লিনিক বলবে। তাহলে একটা যদি আমার মনে থাকে অপরটা অটোমেটিক মনে থাকে। তাহলে ব্যারোট্রপিকটা আগে বুঝে নিই। স্টেবল যেটা, ব্যারোট্রপিক হচ্ছে রিজন অফ ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সমতাপ বন্টন থাকে, আর ল্যাক অফ ফ্রন্টস, কোনো সীমান্ত সেখানে থাকে। Everyday being about the same, hot and humid with no cold fronts to cool things off. ঠিক আছে, ট্রপিক মানে ট্রপিক্যাল রিজিয়নে হবে। পার্ট অফ দ্য ওয়ার্ড ব্যারোট্রপিক ইজ ট্রপিক। তাহলে ট্রপিক্যাল যে ল্যাটিটিউডগুলো আমাদের রয়েছে সেইখানেই পাবো। আমরা খুব ভালো করেই জানি ট্রপিক্যাল অঞ্চলে কোনো সীমান্ত বা ফ্রন্ট তৈরি হয় না, এখানে মোরলেস তাপমাত্রাটা বেশি থাকে এবং পুরো এলাকা জুড়েই সমবন্টনে থাকে। A region in which a temperature gradient exists on a constant pressure surface, constant pressure সারফেসটা থাকবে, তার উপরেই টেম্পারেচারে বায়ু এই তাপমাত্রার ঢালটা বিরাজ করে। অপরপক্ষে এই যে ব্যারোক্লিনিক জোনস আর ফেভার্ড এরিয়াস ফর স্ট্রেন্থেনিং অ্যান্ড উইকেনিং সিস্টেমস। ব্যারোট্রপিক সিস্টেমস অন দ্য আদার হ্যান্ড ডু নট এক্সিবিট সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন ইন্টেন্সিটি। ব্যারোক্লিনিক এলাকাতে কিন্তু কখনো স্ট্রং হবে, কখনো উইক হবে, এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। কিন্তু ব্যারোট্রপিক জায়গাতে কিন্তু সেরকম কোনো নির্দিষ্টভাবে কোনো চেঞ্জ পরিলক্ষিত কিন্তু হয় না। তাহলে ইন মিটিওরোলজি কি হচ্ছে? আ ব্যারোক্লিনিক অ্যাটমসফিয়ার ইজ ওয়ান ফর হুইচ দ্য ডেন্সিটি ডিপেন্ডস অন বোথ দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য প্রেশার। ব্যারোক্লিনিকে বায়ুর যে ঘনত্বটা, এটা তাপমাত্রা এবং বায়ুর চাপ উভয়ের ওপরেই নির্ভরশীল। কিন্তু ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ারে বায়ুর ঘনত্বটা শুধুমাত্র চাপের ওপর নির্ভরশীল, তাপমাত্রার ওপর নয়, যেহেতু তাপমাত্রাটা সমানভাবে থাকে সব জায়গাতে ব্যারোট্রপিক রিজিয়ন। Areas of high atmospheric baroclinity are characterized by the frequent formation of cyclones. যে জায়গাতে বেশি ব্যারোক্লিনিটিক কন্ডিশন থাকবে সেখানে বেশি পরিমাণে সাইক্লোন ফর্ম করবে। তাহলে ব্যারোট্রপিক কন্ডিশন of atmosphere is theoretically ideal condition where surfaces of constant pressure are not intersected by isosteric surfaces, so that in a vertical cross section isobars and isotherms appear parallel. আইসোবার এবং আইসোথার্মগুলো একে অপরের সঙ্গে সমান্তরালে থাকে, তার মানে এটার ব্যারোক্লিনিসিটি জিরো। তাহলে ব্যারোক্লিনিসিটি যদি জিরো হয় তাহলে সেটা কি কন্ডিশন ইন্ডিকেট করবে? ব্যারোট্রপিক কন্ডিশন।
It is a rare phenomena and is found in case of frontogenesis separated by baroclinic front zone. পরের যে আমি ছবিটা দেখাচ্ছি এটা তো অনেকটা পরিষ্কার, দুদিকে ব্যারোট্রপিক কন্ডিশন, একদিকে পোলার এয়ার, একদিকে ট্রপিক্যাল এয়ার। এখানে তাপমাত্রা আমরা দেখছি, এখানে অবশ্যই তাপমাত্রা কম, একই তাপমাত্রা রাখা রয়েছে, কিন্তু পোলার এরিয়াতে আমরা জানি ট্রোপোপজের উচ্চতাটা কম, সেই কারণে হাইটটা কম, আর আমরা জানি ইকুয়েটোরিয়াল রিজিয়নে বা ট্রপিক্যাল রিজিয়ন ট্রোপোপজের হাইটটা বেশি, তাই জন্য এখানে হাইটটা বেশি হচ্ছে। তাহলে এইখানে যে ব্যারোক্লিনিক জোনটা কোথায় তৈরি হয়েছে? ফ্রন্টাল রিজিয়ন। যে জায়গাতে এলাকাতে পুরো তাপমাত্রাটা সমান সেখানে ব্যারোট্রপিক হবে, যে ট্রপিক্যাল এয়ারেরও পুরো তাপমাত্রাটা সমবন্টিত থাকছে, আর এখানেও পুরো তাপমাত্রা সমবন্টিত থাকছে। তাহলে ব্যারোক্লিনিক কন্ডিশন অফ অ্যাটমসফিয়ার ইজ সিন ইন কম্পারেটিভলি ন্যারো জোনস। ব্যারোক্লিনিক বিস্তীর্ণ এলাকাতে তাহলে হচ্ছে না, ন্যারো এলাকাতে হচ্ছে, ম্যাক্সিমাম হয়তো 1000 কিলোমিটার চওড়া অফ থার্মাল ডিসকন্টিনিউটি, যেটা আমরা ফ্রন্টস বা সীমান্ত হিসেবে বুঝি। They are belts of sharp meteorological gradient recognized as distinct factors in the origin of mid-latitude disturbances. তাহলে এটা আমরা খুব ভালোভাবে কোথায় দেখতে পাবো? টেম্পারেট সাইক্লোনস বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবর্ত। The instability is associated with rising warm air which is driven by vertical wind shear and by the superimposition of tropospheric divergence over a baroclinic zone whose intensification further strengthens upper wind. তাহলে এই যে ইনস্টেবিলিটিটা, এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ওয়ার্ম এয়ার ওপর দিকে উঠছে, যেটা নিচ থেকে তার শক্তি পাচ্ছে, এবং ট্রোপোস্ফিয়ারের ওপর দিকে গিয়ে সেটা ডাইভার্জ করে যাচ্ছে, দুদিকে সরে যাচ্ছে, দিয়ে ব্যারোক্লিনিক জোনটাতে ইন্টেন্সিফাইড হচ্ছে। ওয়ার্ম অ্যান্ড কোল্ড এয়ার মাসেস মে বি ব্রট ক্লোজার বাই উইন্ডিউস সার্কুলেশন। উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জ কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসছে, তবেই সেখানে ফ্রন্ট তৈরি হবে, আদারওয়াইজ হবে না। আমরা ফ্রন্ট পড়েছি আগের দিন। ফ্রন্টাল ওয়েদার লার্জলি ডিপেন্ডস অন ময়েশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম প্রপার্টিজ অফ রাইজিং এয়ার। এই আবহাওয়াটা, ফ্রন্টের যে আবহাওয়াটা, সেটা কিসের ওপর তারা নির্ভর করছে? মূলত আর্দ্রতা এবং ভারসাম্যর অবস্থা। যেই প্রথম যে ছবিটা আমি দেখালাম সবুজ, নীল আর লাল, যে এয়ার মাসের এক্সাম্পলটা দিয়ে, তাহলে সেই এয়ার মাসটা নিউট্রাল কন্ডিশনে আছে, না স্টেবল কন্ডিশনে আছে, না রাইজিং কন্ডিশনে আছে, বা সিঙ্কিং কন্ডিশনে আছে, তাহলে সেটার উপর ডিপেন্ড। আ উইক ফ্রন্ট হ্যাজ কিউমুলাস হিউমিলিস ক্লাউড। একটা উইক ফ্রন্ট যদি তৈরি হয়, একটা দুর্বল সীমান্ততে কিউমুলো হিউমিলিস ক্লাউড তৈরি হয়, আর যেখানে স্ট্রং ফ্রন্ট তৈরি হয় সেখানে হচ্ছে কিউমুলো নিম্বাস ডেভেলপ করে। তাহলে আজকে আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের স্টেবিলিটি ইনস্টেবিলিটির সাথে ব্যারোট্রপিক এবং ব্যারোক্লিনিক যে আমাদের কন্ডিশনস আছে, সেই কন্ডিশনসটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করলাম।